নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। বিহার বিধানসভা ভোটে আসন ঘোষণা, পথে এনডিএ জোট। বিজেপি ও জেডিইউ পেল 101টি করে আসন। এলজেপি রামবিলাস পেল 29টি আসন। বিহার বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 6 এবং 11ই নভেম্বর 2 দফায় হবে ভোট গ্রহণ। 243 বিধানসভা আসনের জন্য বিহার বিধানসভা নির্বাচন। 14ই নভেম্বর ফল ঘোষণা। বিহার বিধানসভা ভোটে আসন ঘোষণা, পথে এনডিএ জোট। বিজেপি ও জেডিইউ পেল 101টি করে আসন। এলজেপি রামবিলাস পেল 29টি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জয়ন্তদা, বিহার বিধানসভা নির্বাচন এবং সেখানে যে সমস্ত সমীক্ষাগুলো হচ্ছে তাতে দেখা যাচ্ছে অনেকাংশেই এনডিএ পিছিয়ে রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে তারা কে কতগুলো আসনে লড়াই করবে সেটা পরিষ্কার হলো। কিভাবে দেখছেন আপনি? দেখো ঋষিকেশ, বিহারের নির্বাচনটা এবার বিজেপির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রেও কিন্তু বিহারের নির্বাচনের একটা প্রভাব পড়বে। এমনিতেই বিহার অত্যন্ত রাজনৈতিক একটা রাজ্য। সেই বিহার যেখানে প্রথম জয়প্রকাশ নারায়ণের আন্দোলন শুরু হয়েছিল, এবং বিহার আমরা সবসময় বলি যে এটা ভারতের একটা অন্যতম পলিটিক্যাল স্টেট, এবং সেখানে অকংগ্রেসি সরকার খুব বেশি দিনের জন্য চলেনি, সে কথা আলাদা। কিন্তু প্রথম মোরারজি সরকার যে তৈরি হয়েছিল, সেখানে এখন বিহার সর্বভারতীয় ক্ষেত্রে কেন ইমপ্লিকেশনটা বেশি, তার কারণটা হচ্ছে যে এই ভোটের ফলাফল যেটা হবে, সেখানে যদি বিজেপি হেরে যায়, এনডিএ যদি হেরে যায়, তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026, অসমের বিধানসভা নির্বাচন 2026, কেরালার নির্বাচন আসছে, তামিলনাড়ুর নির্বাচন আছে, এবং তারপরের ফেজে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ চলে আসবে। তার 2029-এ নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনের যে ভবিষ্যৎ, সেটা কিন্তু এই বিহারের নির্বাচন যদি বিজেপি খারাপ করে, তাহলে সেটা কিন্তু নরেন্দ্র মোদীর জন্য সর্বভারতীয় ক্ষেত্রে ওয়াটারলু হতে পারে। সেই কারণে নীতিশ কুমারকে প্রথমে তো ধরেই নিয়ে ছিল বিজেপি যে তারা হই হই করে এগোবে আর নীতিশ কুমারকে বাদ দিয়ে দেবে মুখ্যমন্ত্রীর পদ থেকে। এখন বিজেপির মুখ্যমন্ত্রী করা, এটাই তো বিজেপির শীর্ষ নেতৃত্বের বাসনা। অমিত শাহ বলেই দিয়েছিল যে নীতিশ কুমারকে রাখা হবে না। কিন্তু একটা যেটা হলো যে নীতিশ কুমার বয়স হয়ে গেছে, এবং সেই বয়সের ভারে তিনি নুব্জ, তিনি অসুস্থ, এটা তো প্রচার কংগ্রেসও করছে, তেজস্বী যাদবও করছে। কিন্তু নীতিশ কুমারকে ধরো উল্টো দিক থেকে ভাবো ঋষিকেশ, যদি নীতিশ কুমারকে সরিয়ে দিত বিজেপি, তাহলে একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে যেত। মনে হতো যে নীতিশ কুমারকে তাড়িয়ে দিল বিজেপি তার শরিক দলকে শ্রদ্ধা করলো না। সেই কারণে সেটা কিন্তু হিতে বিপরীত হতো, এবং সেই কারণে অমিত শাহ কিছুদিন আগেও যখন এই বিহারে গিয়েও কিন্তু বলেছে যে এনডিএ সরকার গড়বে, বিজেপি সরকার গড়বে বলেনি, এনডিএ সরকার গড়বে। কিন্তু কার নেতৃত্বে সরকার হবে সেটাও কিন্তু বলেনি, অর্থাৎ নীতিশ কুমারের নেতৃত্বে হবে সেটাও বলেনি। সুতরাং বিহারের নির্বাচনের ফলাফলে যদি বিজেপি ভালো ফল করে, তাহলে নীতিশ কুমার নয়, বিজেপির মুখ্যমন্ত্রী হবে। সেটা কিন্তু জেডিইউ নেতৃত্ব জানে না, নীতিশ কুমার জানে না, তা তো নয়। সেই কারণেই কিন্তু এবারে বলেছিল জেডিইউ যে আমাদের অনেক বেশি আসন চাই। বিজেপি যদি অনেক বেশি আসন নিয়ে নিত, যেটা প্রথমে ঠিক হয়েছিল 2/3 1/3, তাহলে জেডিইউকে যদি কম আসন দিত এবং বিজেপি যদি গায়ের জোরে বেশি আসন আদায় করতে পারত, তাহলে বিজেপির লোকেরা যদি জিততো, তাহলে বিজেপির মেজরিটি এমএলএ সঙ্গে থাকলে বিজেপির মুখ্যমন্ত্রী করাটা সোজা হয়ে যেত। এখন কি হলো? এখন যেটা হলো যে জেডিইউ বুঝিয়ে দিল যে আমি কিন্তু বড় শরিক, সুতরাং তুমি কিন্তু বিজেপি বিহারে কিন্তু ছোট শরিক। সুতরাং এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়। সুতরাং ঠিক মহারাষ্ট্রের মডেলে, মহারাষ্ট্রে যেরকম শিবসেনার একটা অংশ, তাকে তো মুখ্যমন্ত্রী করতে হয়েছিল, পরে সেটা যাই হোক না কেন, সেটা তো বিজেপির রণকৌশল। তাহলে এখানে কিন্তু তোমাকে জেডিইউ নাম্বার 1 দাদা, বিজেপি ছোট ভাই, এই স্টেটাসে। কিন্তু সেখানে কিন্তু বিজেপি একটা কাজ করলো, সমান সমান হয়ে গেল। অর্থাৎ এই যে 120 তাতে কি হলো? তাতে কিন্তু বিজেপির আসনটা কম হলো না, সমানে সমানে কিন্তু, এবং সেটা জেডিইউকে তো বাধ্য করলো মেনে নিতে। জেডিইউর আসন সংখ্যাটা বেশি হলো না, এবং এখানে কিন্তু চিরাগ পাসওয়ানেরও
আসনগুলো ভালো হবে কিনা, অর্থাৎ কোন কোন আসনে তারা প্রার্থী পাবে। এবারে লড়াইটা কিন্তু শুধু সংখ্যা নয়, মানে কনস্টিটিউয়েন্সি নির্বাচন কেন্দ্রের গুণগত দিকগুলো তো বিচার করতে হবে। কেননা চিরাগ পাসওয়ান যদি একটা ভালো ভোট টেনে নেয় তাহলে সেটা তো নীতিশ কুমারের জন্য নয়, বিজেপির জন্য ভালো হবে। আর বিজেপির ওখানে যে মানে আর কি ভোট অঙ্ক যেটা, সেটা হচ্ছে যে মাত্র 2.5 না 3.5 এরকম একটা কর্মী ভোট আছে। কিন্তু নীতিশ কুমারের শুধু কর্মী ভোট দিয়ে কিন্তু ভোটটা করা হয় না, ওখানে এনডিএ থাকার ফলে একটা সার্বিকভাবে ভোটের তার প্রভাবটা পড়ে। তার ফলে এখানে ছোট 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 দলগুলো কারো 3%, কারো 4% এরকম করে ভোট থাকে। এখন সেই কারণে এনডিএটাকে ভেঙে বিজেপি ওখানে এককভাবে লড়বে শুধু উচ্চ বর্ণের ভোট নিয়ে, তা হতে পারে না। আর তেজস্বী যাদবদের একটা মস্ত বড় সুবিধা কি জানো ঋষিকেশ, সেটা যে যাদব আর মুসলমান, অর্থাৎ মাই ভোট যেটাকে বলে, মুসলিম আর যাদব, সেই ভোটটা না অটুট থাকে। ও তোমার যাই করো আর তাই করো। আমরা দেখলাম তো যে খাদ্য কেলেঙ্কারি, পশু খাদ্য কেলেঙ্কারি, এত কাণ্ড, এত দুর্নীতি, এত জঙ্গলরাজ, এত প্রচার, কিন্তু মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না এবং যাদব তারাও কিন্তু ওই লালুর দলকেই ভোট দেবে। এমন যে কারণে ওয়েসিও এবার বলেছে যে মুসলিম পার্টি করব, সমস্ত জায়গায় প্রার্থী দেব। কিন্তু ওয়েসিও তো বিহারে সফল হতে পারেনি না, যেটা চেষ্টা করেছিল সেটাও তেজস্বী যাদবের ভাড়ারেই গেছে। সেই কারণে ওই পার্সেন্টেজ অফ ভোটের যে ডিফারেন্সটা এনডিএর কিঞ্চিত বেশি, কিন্তু তেজস্বী যাদব আর এদের যে কংগ্রেসের যে ভোটের যে শতকরা ভাগ সেটা কিন্তু যথেষ্ট বেশি। সুতরাং 2-3% একটা গ্যাপে কিন্তু লড়াইটা বিহারে হয়। সেই কারণে বিজেপিকে এনডিএর হয়েই কিন্তু করতে হবে। যার রণকৌশল এখন হবে অমিত শাহর যে স্ট্র্যাটেজি চাণক্যের, সেসব ভোটের পর আপাতত সমান সমান যে আসন করতে পেরেছে, এটা আমি মনে করি বিজেপি অনেকটা কিন্তু আদায় করতে পেরেছে। ঋষিকেশ, ধন্যবাদ জয়ন্তদা। কথা বলছিলাম মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। বিহারে এনডিএর আসন রফা চূড়ান্ত। বিজেপি 101টি আসনে, জেডিইউ 101টি, এলজেপি রামবিলাস পাসওয়ানের 29টি, আরএলএম 6টি এবং হাম 6টি আসনে লড়াই করবে বিহারে। 243 আসনের বিহার বিধানসভায় বিজেপি এবং জেডিইউ সমান সমান আসনে লড়াই করবে। 101টি করে আসনে রামবিলাস পাসওয়ানের এলজেপি 29টি আসনে, আরএলএম 6টি আসনে এবং হাম 6টি আসনে বিহারে লড়াই করবে।